দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর দৈনিক আমার দেশ। বাংলা ভিশন স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা আলোচনায় যাব, তবে তার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন যে পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে সেগুলোর সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলোর প্রধান শিরোনাম, 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র, মূল 3 আসামি ভারতে পলাতক। শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে তাদের প্রধান প্রতিবেদন। আর আরেকটি সংবাদ শিরোনাম তারা করেছে, পুলিশের অভিযোগপত্র নিয়ে প্রশ্ন ইনকিলাব মঞ্চের। ট্রাম্প প্রশাসন মাদুরোকে তুলে নেওয়ার অভিযোগ পর ভেনেজুয়েলার তেল উত্তোলনে তোড়জোড় শুরু। শান্তিপূর্ণভাবেই গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে জকসু নির্বাচনে। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, হাদি হত্যায় চার্জশিট দাখিল, ফয়সাল সহ আসামি 17 জন, মেঘালয়ে আটক 2। ভারতের জন্য বন্দর নির্মাণে পাহাড় কেটে জমি ভরাট। আরেকটি মন্তব্য প্রতিবেদন জনাব মাহমুদুর রহমানের, হাদির শাহাদাতকে ম্লান করছে মূর্খ হঠকারিতা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির পরিকল্পনায় হাদি খুন, 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট। মূল পরিকল্পনাকারীর নাম বাদ দিয়ে পুলিশ চার্জশিট দিলে মানব না ইনকিলাব মঞ্চ। সমুদ্রের 2000 মিটার গভীরেও মিলেছে প্লাস্টিক। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, ঘন কুয়াশায় স্থবির জনজীবন, তীব্র শীতে বিপর্যস্ত কৃষি, শীত কুয়াশায় চরম দুর্ভোগ সাধারণ মানুষের। ভেনেজুয়েলায় আগ্রাসন, যুক্তরাষ্ট্রকে নিন্দা মিত্রদেরও, উভয় সংকটে ইউরোপ। ভারত সরকারের চাপেই মুস্তাফিজকে বাদ দেয় বিসিসিআই। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম, বিএনপির ভাবনাই নেই গণভোট, সংসদ নির্বাচনই তাদের প্রধান এজেন্ডা। নিজেকে যুদ্ধবন্দী বললেন নিকোলাস মাদুরো দম্পতিকে অপহরণের তীব্র নিন্দা জাতিসংঘের। আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি আমরা, 19 বছর পর বগুড়া যাচ্ছেন, উন্নয়নে ইইউ এর সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, হাদি হত্যার চার্জশিট, 17 জন আসামি, হত্যার পরিকল্পনা সিঙ্গাপুরে। তাদের আরেকটি শিরোনাম, উৎসবমুখর পরিবেশে জকসু নির্বাচন, মেশিনে এই ভোট গণনা, ফল ঘোষণা একসঙ্গে। রাজশাহীতে তাপমাত্রা 7 ডিগ্রি, শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বিভিন্ন জেলায়। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, অভিযানের মধ্যেও খুনোখুনি, নিরাপত্তার শঙ্কা বাড়ছে, বেহাত অস্ত্র ও জেল পলাতকদের নিয়ে দুশ্চিন্তা। হাদি হত্যার পেছনে সাবেক কাউন্সিলর, আদালতে অভিযোগপত্র দাখিল। যুক্তরাষ্ট্রের আগ্রাসন, বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ বিক্ষোভ। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, হাদি হত্যার নির্দেশদাতা বাপ্পি, ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট। নির্বাচনের কঠিন পরীক্ষা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব দলীয় কোন্দলের শঙ্কা। সংসদ নির্বাচনে যারা শঙ্কা ছড়াচ্ছেন তারা নজরদারিতে রয়েছেন, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, হলফনামায় স্বল্পবিত্ত চলনে বিলাসী, মহাসচিবের মুখপাত্র, জাতিসংঘ নিজে থেকে পর্যবেক্ষক পাঠায় না, বাংলাদেশেও পাঠাবে না। বছরে 4,500 হত্যা মামলা। ওসমান হাদি হত্যার চার্জশিট আদালতে দাখিল, যুবলীগ নেতা বাপ্পির নির্দেশেই হত্যা, ফয়সাল সহ আসামি 17 জন। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, প্রার্থী ঘিরে আলোচনা, জামাতের ছাড়ে সহজ সমীকরণ, তারেক রহমান প্রার্থী হওয়ায় নয়া সমীকরণ। আরেকটি শিরোনাম তাদের, নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর পরিকল্পনা জাতিসংঘের। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, আসন নিয়ে চাপ বাড়ছে 11 দলীয় জোটে। মহাসচিবের মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া পর্যবেক্ষক পাঠায় না জাতিসংঘ। রাজনৈতিক প্রতিহিংসায় যুবলীগ নেতার নির্দেশেই হাদিকে হত্যা করা হয়, আরেকটি শিরোনাম তাদের। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, গণভোট সফল করাই চ্যালেঞ্জ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পুলিশ ফাঁড়ির দুঃসহ জীবন, পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, সালমান এফ রহমানের পতন হয়েছে, তবে বেক্সিমকো ফার্মা ভালোভাবেই টিকে আছে। আরেকটি শিরোনাম তাদের, ভূ রাজনীতির শিকার এশিয়ার শিল্পখাত, কম খরচে উৎপাদন ভিত্তিক রপ্তানি মডেল হুমকির মুখে। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, their main headlines, Hadi killed out of political vengeance, 17 charged. Legal loopholes allow defaulters to stay in race. NCB
NCP struggles to steady ship ahead of falls. Another English daily, The New Age, their main headlines, looking back 2025, health sector sees little progress, nomination papers on 64 aspirants appeal against rejections. Hadi killed out of Aওয়ামী লীগ political vendetta, said foolish. এই ছিল আজকের যে বিভিন্ন পত্রপত্রিকার শিরোনাম যেগুলো দেখলাম, বিশেষ করে তারা হাদি হত্যার চার্জশিট নিয়েই অনেকে শিরোনাম করেছে। শুরুতে যে বিষয়টি জানতে চাইবো আপনার কাছে, এই যে শরীফ ওসমান হাদি হত্যায় 17 জনের চার্জশিট দেওয়া হয়েছে, বলা হচ্ছে মূল যে পরিকল্পনাকারী এবং খুনের অভিযোগ যেই 3 জনের বিরুদ্ধে তারা ভারত থেকে পালিয়ে গেছে, কিন্তু এই মূল পরিকল্পনাকারী বলা হচ্ছে যিনি বাপ্পি, তিনি যুবলীগের নেতা কিংবা একসময় ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। যদিও ইনকিলাব মঞ্চের মুখপাত্র কিংবা তারা দাবি করছেন একজন ওয়ার্ড কাউন্সিলরের নির্দেশে এটা খুন হয়েছে, তারা বিশ্বাস করতে চায় না, এটা পাগলেও বিশ্বাস করবে না। এই যে অভিযোগপত্র দেয়াকে নিয়ে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া, ইনকিলাব মঞ্চের এমন প্রতিক্রিয়ার কারণ কি থাকতে পারে? ধন্যবাদ। আমি হাদি যে হত্যাকাণ্ড হয়েছে সেটির প্রতি আজও সমবেদনা জানাতে চাই। ভেতরে ক্ষোভের বহিঃপ্রকাশও ঘটে, কিন্তু রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, দেখেন এটি আমাদের সংস্কৃতিতে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। গত 17 বছর বা এর আগেও আমরা যদি দেখি, যখনই এরকম বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে, অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলোকে সত্যের আড়াল করা হয়েছে। এই চার্জশিট বা অভিযুক্ত, প্রধান অভিযুক্ত কে, সেটিকে নিয়ে জন আকাঙ্ক্ষা বা যে সন্দেহ বা যে তীর যার দিকে যাবার কথা, সেখান থেকে বাঁকা দিকে নিয়ে যাওয়া হয়েছে। এরকম অসংখ্য ঘটনা কিন্তু বাংলাদেশে আছে। আপনি অনেক পেছনে যাবার দরকার নাই। পেছনের গত দু তিনটি সরকারের কথাই যদি আপনি বলেন, অনেকগুলো ঘটনা আপনি দেখবেন যে মূল আসামিকে আড়াল করে একজন যেনতেন ব্যক্তিকে সেখানটাতে বলির পাঠা বানানো হয়েছে। এর কারণেই আজকে হয়তোবা ইনকিলাব মঞ্চ যে কালকে চার্জশিট যেটি দেয়া হয়েছে সেটিকে নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। কারণ হাদি ওই সময়ে কোনো ছোট পর্যায়ের লক্ষ্যবস্তু ছিল না। হাদি দেশের একটি বৃহৎ গোষ্ঠীর বা রাজনৈতিক চিন্তা, আদর্শ, তার যে বলন, তার যে দৃঢ়তা, সেটিকে রুখে দিয়ে শুধু হাদিকে নয়, হাদির মতো অন্য যারা সামনে এগিয়ে আসছিল তাদের কণ্ঠ রোধ করে দেবার চেষ্টা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের যে মাঝখানে যে অভিযোগটা, তারা বলছে এটা একক কোনো লোকের কাজ নয়, এর পিছনে একটা চক্র জড়িত। আমি রাষ্ট্রযন্ত্রের কথা বলবো কিনা, আমি বলবো যে এটি রাষ্ট্রযন্ত্রকে আপনি যখন প্রশ্নবিদ্ধ করবেন, তখন আপনার এই বিচার কে করবে? রাষ্ট্রযন্ত্রই তো করবে আপনাকে। রাষ্ট্রযন্ত্রের কোনো না কোনো উইং যদি থেকে থাকে, এর সাথে সম্পৃক্ত থেকে থাকে, রাষ্ট্র সেটিকে উদ্ঘাটন করবে। কিন্তু অ্যাজ এ হোল যদি আপনি রাষ্ট্রযন্ত্রকে, তাহলে আর কিন্তু বিচারের কিছু রইল না। আপনার বিচারটা কে করবে সেই জায়গাটাতে? আমার এখানটাতে আরেকটি বিষয় আছে। পুলিশ প্রশাসন বা যারা তদন্তের দায়িত্বে ছিলেন, যারা যে চার্জশিটটি তারা দিলেন গতকালকে, সেখানটাতে যার নাম আনা হয়েছে তাকে সরাসরি আবার এই বিবৃতির মাধ্যমে তাকে আড়াল করবার কোনো চেষ্টা করা হচ্ছে কিনা, সে প্রশ্নও কিন্তু সামনে উঠে আসে। তো এই জন্য এই প্রেক্ষাপটে আপনি কাউকে বাদ দেয়া, সরাসরি কারণ নাম উল্লেখ করা, যেমন আপনি মূল হোতাকে আড়াল করতে পারেন, আবার রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে নাম এসছে, তাকে যদি আবার কোনো সংগঠন বা তার পক্ষে যারা রয়েছেন তারা যদি আবার বলে যে না অমুক না, তাহলে আবার কিন্তু তাকে সেখান থেকে আড়াল করে ফেলবার একটি
চেষ্টা হচ্ছে। এই অভিযোগপত্র নিয়ে যে সন্দেহের কথা বলা হচ্ছে, এটা কি কারণটা এরকম হতে পারে যে তারা নিরাপদে খুন করে দেশের সীমান্ত পার হয়ে গেল? নিরাপদে খুন তো করেছেই, পরিকল্পিতভাবে খুন করেছে। আপনি দেখবেন তার সাথে যারা ছিল, মূল আসামি যাকে বলা হচ্ছে, সে তার রাজনৈতিক আদর্শ, তার রাজনৈতিক পরিচয় আছে, সাংগঠনিক পরিচয় ছিল তার, সে একটি পর্যায়ে এসে মিশে গেছে। এটা তো পরিকল্পিত। আপনি কে তাকে লেলিয়ে দিয়েছে, কে তাকে সেখানটাতে সম্পৃক্ত করেছে? হাদির, ওসমান বিন হাদির ডান পাশে বাম পাশে তার সাথে একবারে অ্যাটাচ থেকে বিভিন্ন কর্মসূচিতেও তাকে দেখা গেছে, এবং সে নিজে খুব পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করে, এবং লক্ষ্য একবারে সঠিক লক্ষ্য সে নির্ধারণ করেছে, এবং সে লক্ষ্য কিন্তু মিস হয় নাই, যে দূরের থেকে করেছে, একেবারে কাছে থেকেই তাকে শ্যুট করা হয়েছে। তো এখানটাতে আপনি যে সরে গেছে তারা, এবং আমি যেটি আগেও বলেছিলাম হয়তো বা আপনাকে, সেটি হলো যে এই হাদির মৃত্যুকাণ্ড ঘটবার বা হত্যাকাণ্ড ঘটবার পরপরই বাইরের একটি ব্লগার, বাইরের একজন ব্লগার 6 ঘন্টা যেতে না যেতেই ভারতের একটি জায়গার কথা বলা হলো, সে সেখানে পালিয়ে গেছে। তো এটি বলবার মানে এখন পরে দেখা গেল ওই জায়গাতে যাওয়া 6 ঘন্টার মধ্যে পৌঁছানো সম্ভব না। আরেকটি তদন্তে দেখা গেল যে মূল হত্যাকারী সে মিরপুরে গেছে, সে পুরনো ঢাকাতে গেছে, তার ভাইয়ের বাসাতে গেছে, বোনের বাসাতে, বাবা মায়ের সাথে দেখা করেছে। এই ঘটনাটাকে আড়াল করবার প্রচেষ্টা কিন্তু শুধু দেশের, আমার কাছে মনে হয়েছে সার্বিক প্রেক্ষাপটে এটি শুধুমাত্র স্থানীয় কোনো কারো দ্বারা যে কথা বলা হচ্ছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, হয়তোবা আমি বলবো হয়তোবা তারও সম্পৃক্ততা থাকতে পারে, কিন্তু ইনকিলাব মঞ্চের যে শঙ্কা যে এটি ক্ষুদ্র বা ছোট্ট কোনো জায়গার ইঙ্গিত না, আসলেই তাই। ঘটনার পরম্পরায় যে ইঙ্গিত বহন করে বা যে পারিপার্শ্বিকতা আমরা দেখলাম, তাতে এটি ভিন দেশ থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে, বা বড় কোনো জায়গা থেকে, কোনো বড় দলের জায়গা থেকে, বা পার্শ্ববর্তী দেশের আমরা যাদেরকে বলে থাকি যে সংস্থাটি, গোয়েন্দা সংস্থাটি বাংলাদেশের ভেতরের অভ্যন্তরীণ পরিবেশকে অস্থিতিশীল করবার জন্য অসংখ্যবার নানান কলকাঠি নেড়েছে, এখনও চেষ্টা করছে আগামী নির্বাচনকে কিভাবে ভুলুণ্ঠিত করা যায়, নির্বাচন নিয়ে বাজে বা বিরূপ বার্তা ছড়ানো যায়, সে চেষ্টা অব্যাহত আছে। সেই পক্ষটি হয়তো এর সাথে জড়িত, তবে তারা কাউকে না কাউকে দিয়ে এটি করিয়েছে, এবং আমি মনে করি যে অধিকতর তদন্তে, যেটি তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, আরও কোনো নাম পাওয়া গেলে সেটি এই চার্জশিটে সম্পৃক্ত করা হবে। আমরা যেটা দেখলাম যে এই যে পরিকল্পিত টার্গেট কিলিং, যেখানে 17 জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে, যেখানে 5 জন পলাতক, বলা হচ্ছে তারা ভারতে হয়তো পালিয়ে গেছে। এই যে বিশেষ করে বাপ্পি কিংবা ফয়সাল কিংবা আলমগীর, তারা যে ভারতে চলে গেল, তাদেরকে দেশে এনে কি আসলে চার্জশিট ভুক্ত যে আসামি যারা, তাদেরকে বিচার করা আদৌ সম্ভব? আমরা এখন দেখছি ভারতের সাথে একটা বৈরী সম্পর্ক, এই বৈরী সম্পর্কের মধ্যে তাদেরকে কি ফেরত এনে দেশে বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব? দেখেন, এটি বিচার প্রক্রিয়া, এটির এক্সাম্পল আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এর এক্সাম্পল আছে, কিন্তু সেটি অনেক বড় ঘটনা, এবং সরকারের মানে একরোখা মনোভাবের কারণে সেই এক্সাম্পলগুলো তৈরি হয়েছিল। এখন সেটি এখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিকভাবে যে আইন আছে, আপনি জানেন ইন্টারপোল ছাড়া এ ধরনের আসামিদেরকে ফিরিয়ে আনা যায় না। আরেকটি পক্ষ ইন্টারপোল আইন তো আছে যে আসামি প্রত্যর্পণ চুক্তি, যেটা আসামি প্রত্যর্পণ চুক্তির আওতায়, সেখানটাতে যদি আপনি দুদেশের মধ্যে এই চুক্তিটা হয়ে থাকে, বায়োলেটারাল এগ্রিমেন্ট যেটিকে আমরা বলি, তো সেই এগ্রিমেন্টের দ্বিপাক্ষিক যে চুক্তি, সেই চুক্তির আওতায় দিতে হলে আপনার যে দেশে আছে সেই দেশের আন্তরিকতা, সেই দেশের ইচ্ছা আগ্রহ থাকতে লাগবে, সহযোগিতা, এবং সেটি যে নাই সেই দেশটির, তার তো অসংখ্য উদাহরণ আমাদের সামনে আছে। কারণ এই ঘটনা যারা ঘটিয়েছে বলা হচ্ছে, এবং যে কর্মীরা পালিয়েছে, হত্যাকারীরা পালিয়েছে, তারা কোন দলের, এবং সেই দলের পুরোধা তো সেই দেশেই আশ্রয় নিয়েছে, এবং সেই দলের বড় নেতা নেত্রী যারা, তারা সেই দেশটিতে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে। তো সেই একজন খুনিকে, এবং হাদি কাদের থ্রেট ছিল,
হাদি ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্র কঠোর তার অবস্থান ছিল। তারা সেই যাদের বিরোধিতা করেছে তারা কেন সেই হত্যাকারীকে ফিরিয়ে দেবে? এটি স্বাভাবিক ব্যাপার। আমার কাছে মনে হয় না খুব সহসাই এটি যদি আগামীতে নির্বাচিত সরকার এসে তাদের সত্যিকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটে এবং পারস্পরিক যে দুদেশের মধ্যকার সম্পর্ক সেখানটাতে কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে যদি সেটিকে সুরাহা করা যায়, তবে এটি খুব সহসাই যে যারা পালিয়ে গেছে তাদেরকে এনে বিচার কার্যকর করা দুরূহ বলেই আমার আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আর কি। আমরা একটু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনের যে ভোট গণনা চলছে সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা দেখেছি গতকাল বিকেল 3টায় ভোট গ্রহণ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ফলাফল পাওয়া যায়নি। বলা হচ্ছে ওএমআর মেশিন যেটিতে রিডিং নেওয়া হচ্ছিল সেটিতে 2 কোম্পানির 2টি মেশিনে 2 রকম ফল দিচ্ছে। এই কারণে 5 ঘন্টা ভোট গণনা বন্ধ ছিল। এই যে ভোট গণনা নিয়ে একটা অব্যবস্থাপনা, আমরা জাহাঙ্গীরনগরের ভোট গণনা দেখেছি, জাকসুর ফলাফল দেখেছি, এটা থেকে আমরা শিক্ষা নিলাম না কেন? ধন্যবাদ। এখানে বলি একটা প্রবাদ আছে, নামে নামে জমে টানে। তো এখানটাতে যাবি আর জবি, এই আমার মনে হচ্ছে কাছাকাছি। তো ঘটনাগুলো সেরকম মনে হয়। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট গণনা নিয়ে কোন কঠিন চিত্র আমরা দেখেছি সেটি তো আমরা জানি। তবে আমি আজ সকাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সাথে কথা বলছিলাম। যেহেতু গণমাধ্যম কর্মী, দিন শেষে একটি উদ্বেগ থেকেই যায়, সার্বক্ষণিক আপডেটটা পেতে চাই। তো সেক্ষেত্রে যেটি বলা হলো যে 2টি মেশিন দিয়ে ভোট গ্রহণ সুষ্ঠু সুন্দরভাবে হয়েছে। ভোট গণনা যখন শুরু হলো তখন 2টি মেশিনে যে গণনা হচ্ছে ভোটিং মেশিন রিডাবল এই ভোট গণনার যেটা মেশিন, সেখানে গণনা করতে গিয়ে 2টি মেশিন 2 রকম ফলাফল দিচ্ছিল। এর মধ্যে বলা হলো, আমি যেখানটাতে কথা বললাম তারা বলল যে ওই মেশিন অপারেট করবার জন্য 2 জন অপারেটর পাঠিয়েছিল, একজন দক্ষ আর একজন অদক্ষ। যে মেশিনটাতে অদক্ষ শ্রমিক ওখানটাতে বা অপারেটর ছিল, তিনি প্রপারলি অপারেট করতে পারছিলেন না বিধায়, কমান্ড ঠিক মতো দিতে পারছিলেন না বিধায় ওই ত্রুটিটা হয়েছিল। পরে সেটিকে ঠিক করা হয়েছে এবং সেটিকে নিয়ে অনেক মিসইনফরমেশন ডিসইনফরমেশন ছড়িয়েছে। আমরা দেখেছি ডালপালা কিভাবে মেলেছে রাতে, এবং সেটিকে নিয়ে কিন্তু একটি বিশৃঙ্খল অবস্থা, পাল্টাপাল্টি অভিযোগের জায়গায় দাঁড়িয়েছিল। জি, জকসু নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম, যেখানে দেখেছি 39টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত 4টির ফলাফল পাওয়া গেছে। বলা হচ্ছে এই 4টি কেন্দ্রেই ফলাফলের শিবির এগিয়ে আছে। শিবির কি তাহলে আবারও এখানেও তারা জয়ী হতে যাচ্ছে সেরকম কিছু? হলে দোষ কি তাতে? যদি ভোটাররা ভোট দেয়, দোষের তো কোনো কিছু নাই। কিন্তু আপনি যেটি বলছিলেন, আমরা যেটা আগে আলোচনা করছিলাম, যে সেখানটাতে পরে যখন মেশিন ঠিক করা হয়েছে তারপর থেকে গণনা শুরু হয়েছে। এখন পর্যন্ত আমি আপনার স্টুডিওতে ঢুকবার আগ পর্যন্ত 7টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এক একটি ডিপার্টমেন্ট, এক একটি ভোট কেন্দ্র। তো আপনি বলছিলেন 39টি, ওরা বললো আমাকে 40টি ভোট কেন্দ্র, 40টি ডিপার্টমেন্টে 40টি কেন্দ্র। তো 40টি কেন্দ্রের মধ্যে 7টির ফলাফল বেরিয়ে এসছে এবং 7টিতেই দেখা গেছে যে শিবির এগিয়ে আছে। এই 7টির কোনোটাতে ছাত্র দল খুব কাছাকাছি প্রতিদ্বন্দ্বী, আবার কোনোটাতে ব্যবধান বেশি, এরকমতর অবস্থা চলছে। তো জকসু কর্তৃপক্ষ যেটি বললেন যে যে মেশিনে যদি কোনো রকম ত্রুটি না দেয়, কোনো ত্রুটি ধরা না পড়ে, বিরামহীনভাবে যদি গণনাটা চলে বা সার্বক্ষণিকভাবে যদি করা যায়, তাহলে আজ সন্ধ্যা নাগাদ হয়তো তারা ফলাফল ঘোষণা করতে পারবে। এই মাঝখানে যে বিষয়টি জানতে চাইবো, আমরা দেখেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফল ঘোষণায় 2 দিন সময় লেগে গিয়েছিল। তাহলে এই যে তখনকার দীর্ঘসূত্রিতা, সেটিকে বিবেচনায় নিয়ে জকসুর যে নির্বাচন কমিশন ছিলেন কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছেন,
তারা আরেকটু সিরিয়াস হলেন না কেন? এই জায়গাটিতে আপনি ঠিক বলেছেন যে আসলে যেহেতু অঘটন ঘটেছিল এবং সেটি একটি আরও বড় বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি ঘটেছিল এবং অনেক দিন আগের ঘটনাও না সেটি, তো সেখান থেকে কিন্তু প্রিপারেশনটা কেন হলো, কিভাবে হলো, কি কারণে হলো, সেটিকে যদি একটু অ্যানালাইসিস করে এই যকসুর যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন বা যকসু প্রশাসন, তারা যদি একটু আরেকটু সচেতন হতেন, তাহলে মনে হয় এই জায়গাগুলো বিকল্প 2টি মেশিন, ওখানটাতে যদি 3টি মেশিন হতো বা আরও বেশি মেশিন হতো, একটি রিপ্লেসমেন্ট, একটি সমস্যা তৈরি করছে সেটিকে রিপ্লেস করা, বা এত বড় একটি ইলেকশন এবং যেটিকে নিয়ে যে তারিখে ভোট হবার কথা ছিল সেদিনকে না হয়ে পরে আজকে গতকালকে নির্বাচন হয়েছে, সেখানটাতে তো প্রিপারেশনে আরও সময় পেয়েছে তো তারা কেন এই প্রিপারেশনটা রাখলো না? এবং যেখান থেকে এখন বলল যকসু কর্তৃপক্ষ যে 2জন টেকনিশিয়ান পাঠিয়েছিল, একজন দক্ষ আর একজন অদক্ষ, তো এখানটাতে এত বড় একটা ভোটের জায়গা এবং জানে যে এই জায়গাগুলোতে বিশৃঙ্খলা হয়, সেখানে 2জনের জায়গায় 4জন কেন টেকনিশিয়ান নেওয়া হলো না? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। তো আমি বলবো যে আপনার প্রশ্নটি ঠিক আছে, কিন্তু আগামীতে আমরা তো আসলে যা ঘটে গেছে সেটি তো আর সুরাহা করবার নয়, সেটি আগামীতে যাতে আবার কোনো জায়গায় না ঘটে এখান থেকে শিক্ষা নিয়ে সেটি যেন প্রতিপালন করা হয় বা প্রস্তুতি রাখা হয়, সেটি আশা রাখতে চাই। আমরা নির্বাচন কমিশনের যে মনোনয়ন সে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আমরা দেখেছি যে অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে, এরকম মনোনয়ন বাতিল হয় 164 জন এ পর্যন্ত আপিল করেছেন। অনেকেই বলছেন এই তালিকায় বিএনপির সংখ্যা তেমন নেই, জামাতের বাদ পড়ার সংখ্যা বেশি, এনসিপির বেশি কিংবা জাতীয় পার্টির বেশি। আবার কেউ কেউ বলছেন দ্বৈত নাগরিকত্ব আছে এমন প্রার্থীও টিকে গেছেন, কিন্তু ছোটখাটো ভুলে নির্বাচন কমিশন অনেকেরই প্রার্থিতা বাতিল করে দিয়েছেন। এই যে বিপদমুখী আচরণ কিংবা যাদের বাতিল হয়েছে তাদের যে অভিযোগ, সেটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে দেখেন, ইলেকশন কমিশন ইলেকশন কন্ডাক্ট করে এবং এখানটাতে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, ডিসি রিটার্নিং অফিসার, এবং আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন এখন যারা মাঠ প্রশাসনে বিশেষ করে ডিসি টিওনো আছে, এরা অধিকাংশ নতুন এই দায়িত্বের ক্ষেত্রে। তো বরাবরই হয় এটি, ইলেকশনের আগে মাঠ প্রশাসন ঢেলে সাজানো হয়। এখানটাতে যে নির্বাচনী আইন বিধি বিধান এই ডিসি বা রিটার্নিং অফিসাররা কতটা আয়ত্ত করতে পেরেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এ পর্যন্ত 18 বার সংশোধন হয়েছে, সর্বশেষ সংশোধন করেছে নাসির কমিশন। এবং আমি একটি পয়েন্টে আপনার কাছে আসতে চাই, এই রিটার্নিং অফিসাররা যখন যাচাই বাছাই করলেন, করে এটি কিন্তু আবার তারা তাদের মন্তব্য যে যার মতো করে দিয়েছে, এখানটাতে ব্যত্যয় ঘটেছে। এক একজন এক এক রকম করেছে, বিশেষ করে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে যেটি আপনি বললেন, দ্বৈত নাগরিকত্বে 15 সংশোধনীতে যেটি আওয়ামী লীগ সরকার যেটি করেছিল, সেখানটাতে আগের আইনে ছিল যে একজন ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব হলে সে ওটি পুরোপুরি সারেন্ডার না করলে সে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। কিন্তু 15 সংশোধনীতে এসে আওয়ামী লীগ আবার যে সংশোধনীটা আনলো, সেখানটাতে কিন্তু বলা আছে যে দেশেরই নাগরিক থাকুক না কেন, সে যদি বাংলাদেশে এসে তার নাগরিকত্ব, তার ভোটার কার্ড, তার জাতীয় পরিচয়পত্র বহাল করে, তাহলে তার ভোটার এই যে আবেদন প্রার্থিতা বাতিল হবে না। এই জায়গায় আমার মনে হয় যে রিটার্নিং অফিসারদের এক একজন এক একভাবে সিদ্ধান্ত দিচ্ছেন, সেই ক্ষেত্রে একটি ব্যত্যয় ঘটেছে। আপনি বলছিলেন যে বিএনপির কম পড়েছে, জামাতের এনসিপির বেশি পড়েছে, এই জায়গাটিতে না। আমার এখানটাতে আমি যেটা তথ্য দেখলাম সেটা হলো অধিকাংশ হয়েছে হলো স্বতন্ত্র প্রার্থী যারা, সেই জায়গাটাতে প্রার্থিতা বাতিল হয়েছে। আপনি জামায়াতে ইসলামী বা বিএনপি বা জাতীয় পার্টি, তারা নির্বাচন করতে করতে অভ্যস্ত এবং তাদের উইং থাকে, সেখান থেকে যাচাই বাছাই করে খুব বড় ধরনের ত্রুটি কোথায় দেখা যায়, সেটি হলো ঋণ খেলাপির যে তথ্য,
সেই জায়গা থেকে অনেক সময় অনেকে হাইড করে বা নানানভাবে সেটিকে গোপন করতে চায়, কোনোভাবে পার পেয়ে যেতে চায়। প্রতিপক্ষ সেখানটাতে সজাগ থাকলে তারা মূল এভিডেন্সটি, সিআইবি রিপোর্টটি যে ক্লিয়ার না, বা সেন্ট্রাল ব্যাংকের এখন ওয়েবসাইটে ঢুকলে সেখান থেকেও দেখা যায় যে কার সিআইবি ক্লিয়ার আছে কারটা নাই। এ কারণে অধিকাংশ সময় বিভিন্ন কারণে বাতিল হয় এবং এটি আগামী 9 তারিখ পর্যন্ত যাচাই বাছাই শেষ করে এরপরে একটি সময় দেয়া আছে, ইলেকশন কমিশন তাদের শুনানি করবে। শুনানি করে তখন কিন্তু আপনি বলতে পারবেন ইলেকশন কমিশন এখন এটি রিটার্নিং অফিসারের কাছ থেকে আপিল 9 তারিখ পর্যন্ত আপিল করতে পারবে। 9 তারিখের পরে 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এটি যাচাই বাছাই হবে এবং এরপরে 20 তারিখে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে। তার আগ পর্যন্ত কিন্তু এখন অনেক সুবিধা আছে, সুযোগ আছে, অনেকে হয়তো তাদের প্রার্থীতা ফেরত পেতে পারে। যে বিষয়টি জানতে চাবো নির্বাচনের পর্যবেক্ষক নিয়ে, আমরা দেখলাম যে জাতিসংঘ বলছে তারা এবার পর্যবেক্ষক পাঠাবে না। অন্যদিকে আমরা দেখলাম তারেক রহমানের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত তিনি দেখা করেছেন মাইকেল মিলার, তিনি বলছেন তারা বিপুল সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে। আসলে নির্বাচনের ক্ষেত্রে এই যে পর্যবেক্ষক পাঠানো বা বাংলাদেশে আসা, এটা কতটা গুরুত্বপূর্ণ? আমরা দেখেছি যে এই পর্যবেক্ষক পাঠানোটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। আমরা শেষ পর্যায়ে আছি, যদি একটু সংক্ষিপ্ত। ধন্যবাদ। আমি আপনাকে বলি যে এই জায়গাটিতে একটা মিসলিডিং ইনফরমেশন, কোনো কাগজ ক্যারি করেছে, কোনো কাগজ ক্যারি করে নাই। আমি শিরোনাম আপনি যখন পড়ছিলেন তখন দেখলাম মূলত জাতিসংঘ কখনো কোনো নির্বাচন পর্যবেক্ষক সরাসরি পাঠায় না। এটি তাদের নিজস্ব ভেতর থেকে যতক্ষণ পর্যন্ত তারা ইনস্ট্রাক্টেড না হয় ততক্ষণ পাঠানো। এবং কালকে কিন্তু জাতিসংঘের মুখপাত্র বলেছে এখন কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কাজ জাতিসংঘ করে না, এটি স্পষ্ট করেছে। কালকে বিকেল থেকে এই বার্তাটি গণমাধ্যমের, বিশেষ করে অনলাইন পোর্টাল টেলিভিশনের যে স্টিকার যেটি যায়, ডিটেল না পড়লে যেটি হয় সেখানটাতে বলা হয়েছিল এবং সেটি এবং কোনো কাগজ কিন্তু এটির খোঁজ খবর নিয়ে দেখবেন যে বিস্তারিত করেছে। এবং আপনি যেটি বলছিলেন মাইকেল মিলার তারেক রহমানের সাথে দেখা করেছেন, ইউরোপীয় ইউনিয়ন গেছে, 30টি দেশ এবং 5টি সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে। এবং এটির একটি রেওয়াজ আছে, ইলেকশন যে অর্থবহ, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ সুন্দর হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে একটি ভালো বার্তা যাতে যায়, এই সংস্থাগুলো গিয়ে আবার সেখানটাতে তাদের সাথে আমাদের বহুমুখী ব্যবসা বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে। তো তাদের কাছে যে এখানে সত্যিকার অর্থে যে ভোটটা ঠিক মতো হয়েছে সেই বার্তাটি তাদের ওই দেশগুলো এবং ওই সংস্থা, আন্তর্জাতিক সংস্থাগুলো ইলেকশন কমিশনের প্রবাল সাপেক্ষে, ইলেকশন কমিশন যেমন দাওয়াত দেয়, আবার তাদেরকে কোনো দেশ এবং সংস্থা তারাও কিন্তু আবার ইলেকশন কমিশনে অ্যাপিল করে যে আমরা নির্বাচন পর্যবেক্ষণ করতে চাই, তখন ইলেকশন কমিশন যাচাই বাছাই সাপেক্ষে তাদেরকে অনুমতি দেয়। এটি একটি রুটিন ওয়ার্ক। জি, অসংখ্য ধন্যবাদ জনাব সুলতান মাহমুদ আজকে প্রাণবন্ত আলোচনায় সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে ফ্রন্ট পেজ। আগামী দিন দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, শুভ সকাল।